নমস্কার, স্পেশাল লাইন শুরু করছি আমি মিমি। জুতো মেরে শিক্ষা, এসএসসি দুর্নীতিকাণ্ডে অন্যতম চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটে গেল আজ। পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারলেন এক মহিলা। জুতো অবশ্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর গায়ে লাগেনি, তার আগেই পার্থবাবুকে সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। তবে এই ঘটনা বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম। এর আগে কোনো রাজনৈতিক নেতাকে জুতো ছুঁড়ে মারার ঘটনা পশ্চিমবঙ্গে অন্তত ঘটেনি। গত 10-11 দিন ধরে টানা হেঁচড়া চলছে অপাকে নিয়ে। এর মধ্যে কখনো পার্থ চট্টোপাধ্যায়কে বুক চাপড়াতে দেখা গেছে, কখনো কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে অর্পিতাকে। কিন্তু এই প্রথম সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ল তাঁদের ওপর। এসএসসি দুর্নীতি মামলায় ইডি আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে 48 ঘন্টা পরপর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। মঙ্গলবার ছিল তেমনই একটা দিন। দুজনকেই নিয়ে যাওয়া হয়েছিল জোকার ইএসআই হাসপাতালে। সেখান থেকে বেরোনোর পথেই জুতো হামলার মুখে পড়লেন পার্থবাবু। পায়ের জুতো খুলে তাঁর দিকে তাক করেন এক মহিলা। জুতো মেরে শিক্ষা দেওয়ার চেষ্টা করলেও জুতো অবশ্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর গায়ে লাগেনি। এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আমি কথা বলছি, এই প্যানেলদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে তার গাড়ির সামনে। সেই সময়ে অনতি দূরে দাঁড়িয়ে থাকা শুভ্রা গড়ই নামে সাধারণ মধ্যবিত্ত এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে দেখে জুতো ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গেই যেখানে নিরাপত্তারক্ষীরা ছিলেন, নিরাপত্তারক্ষীরা তারা পার্থ চট্টোপাধ্যায়কে গাড়িতে তুলে দেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে যা ঘটেনি সেই কাণ্ডই ঘটিয়ে দিলেন এই আটপৌরে মহিলা। না, কোনো চাকরি পদপ্রার্থী নন, নাম শুভ্রা গড়ই, দক্ষিণ 24 পরগনার আমতলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ইএসআই হাসপাতালে এসেছিলেন এক আত্মীয়র চিকিৎসার জন্য। পার্থবাবুদের দেখেই নাকি মাথায় রাগ চড়ে যায় তাঁর। আমি ওনাকে জুতো মারতে আসছি, জুতো মেরে আমি খালি পায়ে ঘরে যাচ্ছি। জুতো মেরেছি কি জানো আপনারা জানেন না? হ্যাঁ, জনসাধারণের কত গরিব মানুষের টাকা নিয়ে কোটি কোটি টাকা ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। আবার বলেন কেন ওনাকে এসি গাড়ি চড়িয়ে ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন? এসি গাড়ি চড়িয়ে হুইল চেয়ার। হ্যাঁ, আরো খুশি হতাম ওই জুতোটা যদি ওনার টাকা লাগতো। এক পাটি জুতো ছোড়ার পর রাগে গড়গড় করতে করতে খালি পায়ে জোকা ইএসআই হাসপাতাল চত্বর থেকে হনহনিয়ে বেরিয়ে যান শুভ্রা। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানো এবং তারপর একের পর এক ঘটনায় জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জোকা রাস্তায় এদিন তারই বহিঃপ্রকাশ দেখা গেল বলে মনে করা হচ্ছে। যেমন কর্ম করবে তোমাকে তেমন ফল পেতেই হবে। দেখে মনে হচ্ছে যে এত দুর্নীতি করেছে, গোটা সাধারণ মানুষের চোখের জল ফেলেছে, মানে এত টাকা উদ্ধার হয়েছে, তো আমাদেরও উচিত যে তার এরকম শাস্তি পাওয়ার যোগ্য। মানে এইভাবে তার হওয়াটাই ছিল তার ভাগ্যে। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। বিরোধীরা বলছেন এ তো সবে শুরু। তৃণমূল নেত্রীকে আগামী দিনে এমন ঘটনা আরও দেখতে হবে। আমরা এই ধরনের ঘটনাকে সমর্থন করি না, কিন্তু এই ঘটনা প্রমাণ করছে যে বাংলার সাধারণ মানুষের মধ্যে আক্রোশ কোন পর্যায়ে গেছে। এবং আমি আশ্চর্য হব না আগামী দিনে রাস্তাঘাটে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখলে, মানুষ যদি এরকম করে, আমি খুব একটা আশ্চর্য হব না যদি তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাটমানির ব্যবসা না বন্ধ করে। এত বড় অসভ্য এবং অপদার্থ যারা নবান্নে বসে আছেন, সেই লক্ষ্যে তো জুতো মেরেছে। এখনো বাকি আছে। মানুষের স্বাভাবিক রিয়াকশনটা সঙ্গত, আমি মনে করি সঙ্গত। সুপ্রিমো খেয়াল রাখুন, আরো অনেক কিছু দেখতে হবে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে, সেখানে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আইনের পথে চলবে এবং তিনি যদি কোনোভাবে দোষী প্রমাণিত হন এবং সত্যিই যদি তিনি দোষ করে থাকেন, তার শাস্তি হবে। কিন্তু আইনের বাইরে যদি কোনো শাস্তি বা কোনো ধরনের কোনো দৃশ্যের অবতারণা করার চেষ্টা হয়, সেটা সুস্থ সমাজে কতটা গ্রহণযোগ্য এটা নিশ্চয়ই সবাই ভেবে দেখবেন। পার্থবাবু কি আঁচ করতে পেরেছিলেন জুতো ছোঁড়ার বিষয়টি? তার কানে কি গেছে ঘটনাটি? গিয়ে থাকলে মনে মনে কি ভাবছেন তিনি? কর্মফল না ভবিতব্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নয়, এর আগে জুতো উড়ে এসেছে দেশ বিদেশের একাধিক হুজহুর দিকে। কে নেই সেই তালিকায়? জর্জ বুশ থেকে হিলারি ক্লিন্টন, রাহুল গান্ধী, চিদম্বরম থেকে নীতিশ কুমার, কেজরিওয়াল। দেখুন, বাংলায় প্রথম ঘটলেও রাজনীতিবিদদের দিকে জুতো ছুঁড়ে মারার ঘটনা এর আগে একাধিকবার ঘটেছে। এদেশে তো বটেই, বিদেশেও। 2016 সালের 26শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের সীতাপুরে রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ ওঠে। কংগ্রেসের কিষাণ যাত্রা চলাকালীন রাহুলের উদ্দেশ্যে জুতো ছোড়েন এক ব্যক্তি।
যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। অভিযুক্ত অনুপ মিশ্রের বক্তব্য ছিল রাহুলের কিষাণ সভা একটা ভড়ং। রাহুল আদপে কৃষকদের সমস্যার কথা শুনতেই চান না। 2012-র 23শে জানুয়ারি উত্তরাখণ্ডের বিকাশনগরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়ও রাহুল গান্ধীর দিকে জুতো ছুড়ে মারেন এক ব্যক্তি। জুতো ছোড়া হয় কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরমের দিকেও। 2009 সালের এপ্রিলের ঘটনা। সাংবাদিক বৈঠক চলাকালীন এইভাবেই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে জুতো ছুড়ে মারেন জার্নেল সিং নামে এক শিখ সাংবাদিক। 1984 সালে শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেস নেতা জগদীশ টাইটলারকে কেন ক্লিনচিট দিল সিবিআই, চিদম্বরমকে প্রশ্ন করেছিলেন জার্নেল। উত্তরে সন্তুষ্ট না হয়ে পায়ের জুতো ছুড়ে মারেন তিনি। তবে জুতো চিদম্বরমের গায়ে লাগেনি। মুচকি হেসে অভিযুক্তকে বাইরে নিয়ে যেতে বলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিকবার জুতোর নিশানা হয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2017-র জানুয়ারিতে বিজেপি শাসিত হরিয়ানার রোহতকে নোটবন্দির সিদ্ধান্তের বিরোধিতায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন অরবিন্দ। তখনই তাকে লক্ষ্য করে জুতো ছোড়ে বিকাশ নামে এক যুবক। কেজরিওয়ালের গা ঘেঁষে বেরিয়ে যায় জুতো। এর আগে 2016-য় দিল্লির রাস্তায় জোড় বিজোড় নীতি নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আপ প্রধানকে লক্ষ্য করে জুতো ছোড়েন এক ব্যক্তি। যদিও সেই জুতো কেজরিওয়াল পর্যন্ত পৌঁছয়নি। ভারতের আরও কয়েকজন রাজনৈতিক নেতাও বিভিন্ন সময়ে এমন আকস্মিক জুতো হামলার মুখে পড়েছেন। এর মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 2009 সালে আহমেদাবাদে তাঁকে উদ্দেশ্য করে জুতো ছোড়া হয়েছিল। জুতো ছোড়া হয় জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারের দিকেও। জুতো ছুড়ে মারার সবথেকে রোমহর্ষক ঘটনাটি ঘটেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে। 2008 সালের 14 ডিসেম্বর ইরাকের বাগদাদে সাংবাদিক সম্মেলন চলাকালীন তার দিকে দুপাটি জুতো ছুড়ে মারেন ইরাকি সাংবাদিক মুনতাধার আল জাইদি। তিনি বলেছিলেন, দুটি জুতোর একটি হচ্ছে ইরাকি জনগণের বিদায় চুম্বন আর অন্যটি মার্কিন অভিযানে নিহতদের স্ত্রী সন্তানদের পক্ষ থেকে। বুশ পরে বলেছিলেন তিনি এত রাগ করেননি, বরং মজা পেয়েছিলেন। অভিযুক্ত আল জাইদি পরে ইরাকের পার্লামেন্টে ভোটেও দাঁড়িয়েছিলেন। 2014 সালের 10 এপ্রিল লাস ভেগাসের মান্ডালে বে ক্যাসিনোতে বক্তৃতার সময় প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের দিকে জুতো ছুড়েছিলেন এক মার্কিন মহিলা। উড়ন্ত জুতোটি অবশ্য হিলারির গায়ে লাগেনি, বরং একটু মজা করে পরিস্থিতি সামাল দিয়েছিলেন তিনি। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার অর্পিতার 4 সংস্থার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে পৌঁছে গেল TV9 বাংলা। ছবি তুলতে গেলে রেগে আগুন কর্মীরা। আমাদের ক্যামেরা দেখিয়ে অফিসের বাইরে থেকে খুলে ফেলা হলো সংস্থার নাম লেখার সব কাগজ। TV9 বাংলায় এক্সক্লুসিভ কভারেজ দেখুন। দুই ফ্ল্যাট থেকে কাঁড়ি কাঁড়ি টাকা, গয়না, জমি, বাড়ি, সংস্থা। অর্পিতার এত সম্পত্তির উৎস কি? কোথায় হতো হিসেব নিকেশ? উত্তরে খোঁজে ইচ্ছে এন্টারটেনমেন্ট সহ অর্পিতার 4টি সংস্থার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে পৌঁছে গিয়েছিলাম আমরা, TV9 বাংলা। অফিসের ছবি তুলতে গেলেই কর্মীদের বাধার মুখে পড়তে হয় TV9 এর প্রতিনিধিদের। आप रिकॉर्डिंग मत करिए ऐसे पब्लिकली। कहाँ पर लिखा हुआ है? ऐसे आप रिकॉर्डिंग कैसे कर सकते हैं? कहाँ पर लिखा हुआ है? नहीं तो आप कहीं भी प्राइवेट ऐसे फॉर्म में घुस के आप रिकॉर्डिंग करेंगे, लाइबल नहीं है, लाइबल तो गवर्नमेंट का। 64A হেমন্ত বসু সরণিতে কে দেরাসারি অ্যান্ড কোম্পানি। ইডি সূত্রে খবর, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থাতেই অর্পিতার সমস্ত কোম্পানির হিসেব নিকেশ, ট্যাক্স জমা সহ সব বিষয় সামলানো হতো। এই সংস্থার নাম রয়েছে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট খতিয়ে তারা দেখছেন যে ডালহৌসির এলাকার কে দেরাসারি অ্যান্ড কোম্পানি নামে একটি চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থা, সেই সংস্থা তাদের ব্যালেন্স শিট ফাইল করতো। আর সেই ব্যালেন্স শিটের প্রত্যেক পাতায় পাতায় দুর্নীতির প্রত্যেক পাতায় পাতায় গড় মিলের হিসেব রয়েছে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। আমি সেই জায়গায় রয়েছি, সেই অফিসে রয়েছি। কর্মীদের দাবি, সংস্থার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিষাণ দেরাসারি এই মুহূর্তে কলকাতার বাইরে। কোথায় রয়েছেন কেউই নাকি জানেন না, কবে আসবেন তাও নাকি জানা নেই। উনি এখন কোথায়? हाँ, উনি এখন कोথায়? वो बाहर में है, बोल तो रहे ऑडिट पे गए हुए हैं। कहाँ पर? मेरे को प्रॉपर नहीं नाम पता है। आउट ऑफ कैलकाटा है। कब गए हैं? कब गए? सैटरडे के लगभग गए हैं। कबे আসবেন কিছু বলেছে? ये तो नहीं, हम लोग तो पूछते ही नहीं। मोस्टली 2-4 दिन के अंदर में तो आ ही जाएंगे। এরপরই অফিসের ছবি তুলতে বাধা দেন কর্মীরা। এক মহিলা কর্মী শটান ফোন করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিষাণ দেরাসারিকে।
अरे लाइट ऑफ करो, लाइट ऑफ करो, लाइट ऑफ करो, लाइट के बिना। ফোনেই অর্পিতার সিএর সঙ্গে কথা বলি আমরাও। आप एक बात बताइए, आप इच्छा एंटरटेनमेंट का नाम जानते हैं? क्योंकि उसका लिस्ट ऑडिट बैलेंस शीट जो है वो मेरे पास भी है, ईडी के पास भी है। हाँ तो ईडी बात करेगा ना, लेट ईडी शूट का। ओके, तो मैं आपसे ये पूछ रहा हूँ, सुनिए सुनिए। ये तो इस ऑफिस में तो हम बैठते नहीं है। সিসান দেরাসারির আরও দাবি, এখনই তিনি কিছু বলবেন না, কিছু বলার থাকলে প্রেস কনফারেন্স করবেন কিংবা ইডিকে জানাবেন। তিনি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন, কিন্তু ছবি তুলতে দিতে কিসের আপত্তি তা অবশ্য স্পষ্ট করেননি অর্পিতার সিএ। TV9 এর প্রতিনিধিরা বের হতেই অফিসের বাইরে থাকা সংস্থার নাম এবং অন্য কাগজ ছিঁড়ে ফেলেন কর্মীরা। কার নির্দেশে কাগজ ছেঁড়া হলো? তাহলে কি মৌচাকে ঢিল পড়তেই লুকোচুরি? তিনি যদি এই সংস্থা বা এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যদি কোনো রকম কোনো ভূমিকায় না থাকে, তাহলে সংবাদ মাধ্যমের সামনে TV9 বাংলার ক্যামেরায় কথা বলতে কি সমস্যা? এমনকি তার যে সমস্ত নথি যে কাগজের মাধ্যমে বোঝানো যায় যে এটা তার অফিস, সেটাই বা কেন সরিয়ে নেওয়া হলো? ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আজ পাকে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তার দিকে জুতোও উড়ে আসছে। অথচ দিন কয়েক আগেও কলার উঁচিয়ে অর্পিতাকে নিয়ে দেদার ঘুরে বেড়াতেন তিনি। চলে যেতেন শহরতলির পছন্দের হোটেল বা ধাবায়। ফিশ তন্দুর, চিকেন ভর্তা বাবুর বড় পছন্দের। অর্পিতার সঙ্গে খোশ গল্পের মধ্যেই টেবিলে চলে আসতো সেই সব রকমারি খাবার। 10 দিন কেটে গেল, তারপরও পার্থ অর্পিতাকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই। মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে সুহানা সফরের নানা রোমাঞ্চকর কাহিনী। ইডি সূত্রে খবর, অর্পিতার সঙ্গে কথা বলার জন্য ভুয়ো নামে আলাদা সিম কার্ড নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দিনে 5 থেকে 6 বার সেই নম্বর থেকে অর্পিতার সঙ্গে ফোনে কথা বলতেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু ফোনে কি আর মন ভরে? একটু দেখা না হলে চলে কি করে? তা হোক না এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? সূত্রের খবর, মাসে 20 দিন দেখা হতো পার্থ অর্পিতার। হয় অর্পিতা আসতেন চ্যাটার্জি মশাইয়ের নাকতলার বাড়িতে, নয় পার্থ চলে যেতেন বান্ধবীর ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাটে। তবে বেশিরভাগ দিন রাতের দিকে অর্পিতার কালো ফরচুনের গিয়ে দাঁড়াতো পার্থবাবুর বেহালা ম্যান্টনের অফিসের ধার ঘেঁষে। ম্যাডাম আসার খবর পেতেই তটস্থ হয়ে উঠতেন দাদার অনুগামীরা। পার্থবাবুর অর্ধেক বয়সী হলেও অর্পিতাকে দিদি সম্বোধন করতেন তারা। গাড়িতে অপেক্ষার সময় দিদির কি লাগবে জানার জন্য দৌড়দৌড়ি পড়ে যেত। কিছুক্ষণ পর ফরচুনারে চেপেই অর্পিতাকে নিয়ে হাওয়া খেতে বেরিয়ে পড়তেন পার্থবাবু। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বেশিরভাগ দিন গাড়ি ছুটত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। ঠিকানা সিঙ্গুর। না, দলের কোনো কর্মসূচি নয়, স্রেফ পেট পুজোর জন্য। সিঙ্গুরের নবান্ন হোটেলই ছিল অপার অন্যতম ঠেক। অর্ডার দেওয়ার খুব বেশি প্রয়োজন পড়তো না, কারণ দাদা এবং ম্যাডামের পছন্দের খাবার হোটেল কর্মীদের মুখস্থ। সেই অনুযায়ী টেবিলে চলে আসতো রুটি, ফিশ তন্দুরি, চিকেন ভর্তা। তবে শুধু সিঙ্গুর নয়, কোনো দিন গাড়ি ছুটতো জাতীয় সড়ক হয়ে কোলাঘাটের শেরি পাঞ্জাবে। বেহালা থেকে 75 কিলোমিটারের লং ড্রাইভ। কখনো গাড়ি ঘুরতো ডানকুনির দিকে লুধিয়ানা ধাবায়, কখনো মধ্যমগ্রামের পাশে মাইকেলনগরের শেরি পাঞ্জাব। ঘনিষ্ঠ সূত্রে খবর, ডায়মন্ড হারবারের দেবু হোটেলেও মাঝে মধ্যেই পা পড়ত অপার। এছাড়াও নিউটাউন বা গড়িয়ার ধাবাতেও দেখা যেত তাঁদের। মেনু থাকতো মোটামুটি একই। খাওয়া খোশ গল্প করতে করতে কখন যে মাঝরাত পেরিয়ে যেত খেয়ালই থাকতো না দুজনের। পার্থবাবুর ঘনিষ্ঠরা বলেন, একসময়ের দুধে মন্ত্রী নাকি খুবই ভোজন রসিক। সিঙ্গারা জিলিপি খুবই পছন্দের। একসঙ্গে গরম গরম বেশ কয়েকটি সিঙ্গারা খেতে দেখা যেত তাকে। তবে যতই ফিশ তন্দুরের ভক্ত হন না কেন, শনিবার কিন্তু পাক্কা নিরামিষ। এই দিন অর্পিতাকে নিয়ে ভবানীপুরের বলবন্ত সিং ধাবায় ঢুকে পড়তেন পার্থ চট্টোপাধ্যায়। নিরামিষ খাবারের সঙ্গে থাকতো বিশেষ জাফর চা। পার্থর ঘনিষ্ঠ সূত্রে খবর, একদিন অর্পিতাকে দেখতে না পেলেই গোঁসা হতো দাদার। তার ছাপ ফুটে উঠত আচারে ব্যবহারে। অর্পিতাও বোধহয় সেই ব্যথার জায়গাটা বুঝতেন। দাদাকে সময় দিতে খুব একটা কার্পণ্য করতেন না ম্যাডামও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শোনা যাচ্ছে প্রতিদিন ফল ছাড়া নাকি পার্থ চট্টোপাধ্যায় থাকতেই পারতেন না। তো আবার যেমন তেমন ফল নয়, ভালো জাতের ফল, যার বাজার দর হাজার টাকা।
111 কেজি ওজন, রয়েছে প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের মতন সমস্যা। কিন্তু তাতে কি, খাওয়া দাওয়ার কোনো রকম কার্পণ্য করতেন না পার্থ চট্টোপাধ্যায়। সিঙ্গারা, ফিশ তন্দুরের প্রতি যেমন আসক্তি ছিল তার, তেমনই ছিল ফলের প্রতিও। প্রতিদিন তার ফল চাই চাই। এখন সেই ফলেও ভূত দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন প্রতিদিন দামি দামি ফল খেতেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ফল আসতো কলকাতারই এক অভিজাত বাজার থেকে। কী ফল খাবেন তা বলে দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই মতো নিউ মার্কেট থেকে এক ব্যক্তি ঝুড়ি ঝুড়ি ফল পৌঁছে দিতেন পার্থ নাকতলার বাড়িতে। প্রতিদিন নাকি 7 থেকে 8 হাজার টাকার ফল আসতো বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। অর্থাৎ মাসে প্রায় 2.5 লক্ষ টাকার ফল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রাক্তন মন্ত্রী কি এমন ফল খেতেন যার দাম লক্ষ লক্ষ টাকা? সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় এই ফল বিলাসিতা দেখে চোখ কপালে ইডি আধিকারিকদের। তারা নাকি এটাও জানতে পেরেছেন 7,000 হোক বা 8,000, দিনের দিন মিটিয়ে দেওয়া হতো ফলের দাম। তদন্তকারীদের ভুরু কুঁচকেছে এইখানেই। তাদের সন্দেহ, এই ফলের মধ্যে রয়েছে এসএসসি দুর্নীতির বীজ। ফলকে সামনে রেখে চাকরি বিক্রির কালো টাকা সাদা করা হতো বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান। ফল বিক্রেতার সঙ্গে কথা বলে এই রহস্যেরও পর্দা ফাঁস করতে চাইছেন তারা। শুধু ফল নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নিয়মিত পৌঁছে যেত দামি দামি মাছ, মাংস। TV9 বাংলায় আগেই সেই কথা জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমি দেখতাম যে দেখুন, রবিবার হলে বেশ কিছু বিধায়ক হয়তো প্রচুর চিকেন, প্রচুর মাটন, প্রচুর মাছ নিয়ে আসতেন, সারা সপ্তাহের নাকি খাবার। মানে আমার কিরকম মনে হতো পার্থ চট্টোপাধ্যায় বাজার থেকে কিনে খাবারটাও খেতেন না আর কি, সবটাই ওনার বাড়িতে আসছেন। মানে প্রচুর ভিসিকে বা উডবি ভিসি যারা অ্যাসপায়ার করে ভিসিকে মাটন রান্না করে আনতে দেখতাম। ভাগ্যের কি পরিহাস, এই কয়েকদিন আগেও যিনি ফলে মূলে রসে বসে থাকতেন তাকেই আজ জুতো খেতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।